তুমি বলতে পারো দেখো 4,94,000 থেকে 4,75,000 তো কোনোদিন হবে না, কারণ 4,75,000 ছিল, তারপরে আবার গিয়ে কমছে, তাহলে 4,75,000 কমে কি 4,94,000 হতে পারে? হবে না। দেখো 5 লাখ কিন্তু তুমি একদম সব থেকে এক্সপেক্টেড অ্যান্সার হতে পারে, কারণ কি 5 লাখ থেকে একটু কমালেই 4,94,000। ঠিক আছে, এখানে তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি ঠিক যেমনটা কথা দিয়েছিলাম ঠিক সেরকম পঞ্চায়েত প্লাস ক্লার্কশিপের যে বাইপাস সিরিজটা আজ সন্ধ্যে থেকে স্টার্ট করার কথা ছিল সেটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তো এখানে তোমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ একদম ইজি লেভেল থেকে টাফ লেভেল অবধি কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে আজ এক্সপেক্টেড কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করব, কারণ তোমাদেরকে এখন সময় হচ্ছে ফাউন্ডেশনকে স্ট্রং করার। যদি ফাউন্ডেশন স্ট্রং না হয় পরে গিয়ে যখন মিক্স কোশ্চেন করবে তোমাদের কিন্তু করতে অনেক অসুবিধা হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে পার্সেন্টেজের এই ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো কি বলেছে, বলেছে এক্স এর এক্স পার্সেন্ট যদি 49 হয় তবে এক্স এর মান কত। তোমরা সবাই জানো এখানে আমরা পড়বো পার্সেন্টেজ নিয়ে। পার্সেন্টেজ মানে হচ্ছে শতাংশ। শতাংশ শতাংশ মানে কি হচ্ছে, মানে যে কোনো জিনিসকে 100-র খাতিরে দেখা। কিরকম ভাবে দেখো, এক্স এর এক্স পার্সেন্ট মানে এক্স ইন্টু এক্স পার্সেন্ট। এক্স পার্সেন্ট মানে কত? এক্স পার্সেন্ট মানে হচ্ছে তোমার এক্স বাই 100। বুঝলে, এক্স পার্সেন্ট মানে এক্স বাই 100, তাহলে এটা সমান হচ্ছে এক্স বাই 100। তার যদি 49, যদি এক্স এর এক্স পার্সেন্ট যদি 49 হয় তাহলে এটার মান বলে দিচ্ছে তোমাকে 49। তাহলে তোমাকে এখান থেকে এক্স এর মান বার করতে বলেছে, তাহলে এক্স এর মান তোমরা কি করে বার করবে? একদম ইজিলি হয়ে যাবে। তুমি যদি এই সমীকরণটাকে করো, দেখো এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই তলায় আছে 100 আর এদিকে কত আছে 49, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের মান কত পাবে? 49 ইন্টু 100, কারণ এই 100 এর দিকে গুণ হয়ে যাবে। এক্স স্কোয়ার মানে 49 ইন্টু 100 গুলো, তাহলে এক্স এর মান কি হবে? আমরা জানি যে স্কোয়ারকে যদি তুলতে হয় তাহলে অন্যদিকে আমাদেরকে কি করতে হয়? রুট করতে হয়। যদি আমি রুট করি এটার 49 ইন্টু 100, 49 এর রুট কত হয় গো? 7 হয়, আর 100 রুট কত হয়? 10 হয়, তাহলে 7 10 70 তোমার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের এবারে আসার চান্স কিন্তু খুব আছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলেছে, 425% এর 16% মান কত হবে? দেখো তোমরা কিরকম করে করবে অঙ্কটা। 400 বলে দিয়েছে, এর 25%। 25% মানে কি গো? 25% মানে হচ্ছে 25/100, হ্যাঁ কি না? তাহলে 25% মানে 25/100 হলো। তারপরে কি বলেছে 16%, এর এটা যেটা বেরোলো তার 16%, তাহলে এটার যদি 16% করতে হয় তাহলে এটা ইন্টু 16/100, হ্যাঁ কি না? এটা ইন্টু 16/100 হলে এবার তুমি যদি কাটাকাটি করো এর মান বার করতে বলে, তোমরা যদি সিম্পল কাটাকাটি করো দেখো এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, হ্যাঁ কি না? এই 25 সঙ্গে দেখো 25 4 100, এই 4টা কেটে গেল, এই 4টার সাথে এই 4টা কেটে গেল, তাহলে পড়ে রইলো তোমার 16। তোমার হচ্ছে 16 হচ্ছে এর মান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে এটা দেখো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত আসার কিন্তু এবারে খুব চান্স আছে। এই অঙ্কটা কি বলেছে, রাম একটা টেলিভিশন কিনলেন 16,000 টাকায়। যদি টেলিভিশনের দাম বছরে 5% করে কমে তাহলে 3 বছর পর টেলিভিশনের দাম কত হবে? 5% করে কমা তার মানে কি বলো তুমি আমাকে? 5% করে কমা মানে হচ্ছে তোমার যদি আগে 100 টাকা দাম ছিল এখন সেটা কমে হয়েছে 95 টাকা, হ্যাঁ কি না? এখন সেটা দামটা কমে হয়েছে 95 টাকা। তোমরা বুঝতে পারছো? তাহলে তোমরা অঙ্কটা কিভাবে করবে, দেখো 16,000 টাকা আগে দাম ছিল, যদি 5% করে 5% করে কমে তাহলে প্রতি বছর 100 টাকা থেকে 95 টাকা দাম হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? তাহলে যদি প্রতি বছর 100 থেকে 95 হয় তাহলে 16,000 টাকা দাম ছিল, প্রথম বছর কত হলো? 95 টাকা হলো। ক টাকা থেকে? 100 টাকা থেকে, হ্যাঁ কি না? দ্বিতীয় বছর কি হলো? দ্বিতীয় বছর আবার 95 টাকা হলো 100 টাকা থেকে, হ্যাঁ কি না? তৃতীয় বছর কি হলো? তৃতীয় বছর আবার 95 টাকা হলো 100 টাকা থেকে। তাহলে 3 বছর পর তোমার যে টেলিভিশনটার কত দাম হবে তুমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারলে। বলতে পারলে কি বলতে পারলে না? তাহলে এরকম করে ডাইরেক্ট করতে পারলে। এবারে তুমি বলবে যে দাদা কাটাকাটিটা কি আমাকে সম্পূর্ণ করতে হবে? দেখো দেখাই যাক শেষ পর্যন্ত কি করতে হয়। এই দুটো শূন্যর সঙ্গে যদি এই দুটো শূন্য কাটে দিই আর পরে রইলো এ একটা শূন্য, এ একটা শূন্যর সঙ্গে এ একটা শূন্য কেটে দিলাম। এবারে দেখছি ওপরে সবগুলো 5 দিয়ে যাচ্ছে, তো 5 দিয়ে কাটাকাটি করে নি। 5 19 95, 5 দুগুণে 10, আর এর 2 8 16 কেটে গেল পুরোটা। তারপরে কি 19 তো কাটাকাটি যাবে না, আবার 95 কে যদি কাটি 5 19 95, 5 20 100, হ্যাঁ কি না? যদি আবার এখানে 95 আর এখানে 20 আছে 5 দিয়ে যাচ্ছে, দেখো 5 19 95, 5 4 20, আর এই 4 কে যদি 8 দিয়ে কাটি 4 দুগুণে 8, তাহলে উপরে কি পড়ে রইলো 2 ইন্টু 19 ইন্টু 19 ইন্টু 2। এবারে তুমি বলো এই গুণটা করতে তোমার পরীক্ষার খাতায় কতক্ষণ সময় লাগবে? অনেক সময় লেগে যাবে। তাহলে আমাকে এমন কোনো বাইপাস আছে যে পুরো গুণটা না করে আমি উত্তরে যেতে পারবো? হ্যাঁ আছে। দেখো প্রথম কথা, যখন তোমার বড় বড় গুণ থাকবে তুমি সেটার একদম শেষ সংখ্যাটা গুণটা বার করো, মানে কি ইউনিট ডিজিটটা বার করো। এবারে সেটা কি করে বার করে? সেটা হচ্ছে দেখো 19 এর ইউনিট ডিজিট কত আছে? 9, হ্যাঁ কি না? এই 19 এর ইউনিট ডিজিট
9, এই 19 এর ইউনিট ডিজিট 9। এবার তুমি বলো এই 19 এর সাথে এই 19 যখন গুণ করবে তখন 9 9 81 ইউনিট ডিজিটে কি হবে 1 আসবে, 1 আসবে। এর এই দুটো গুণ করে এই 19 আর এই 19 গুণ করে তোমার ইউনিট ডিজিট কত হলো 1 এলো। এবারে বলো এখানে যাই মানটা বেরোক না কেন, ধরো তোমার এখানে 361 বেরোবে কারণ 19 স্কয়ার তোমরা সবাই জানো। তুমি এই যে শেষের একটা দেখতে পাচ্ছ, এই একটার সঙ্গে যখন আবার এটা 9টাকে গুণ করবে, ইউনিট ডিজিট 9টাকে গুণ করবে, তাহলে ইউনিট ডিজিট কত হবে 9 1 কে 9, 9 হয়ে গেল। মানে 361কে যদি 9 দিয়ে গুণ করো তাহলে 9 1 কে 9, তারপরে কিছু একটা সংখ্যা থাকবে, ইউনিট ডিজিটটা কত হলো 9 হলো। এবারে বলো এর ইউনিট ডিজিটটা 9 হলো, এই এটা 2 পড়ে আছে, এই 9 কে যখন 2 দিয়ে গুণ করবে তখন তার ইউনিট ডিজিটটা কত হবে 9 দুগুণে 18 8, হ্যাঁ কি না, ইউনিট ডিজিটটা কত 8 হবে। এবারে দেখো যে তোমার যতগুলো উত্তর দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটার ইউনিট ডিজিট 8। দেখো তুমি দেখতে পাচ্ছ এই দুটো আছে, তার মানে এটা আর এটা তো অ্যান্সার হচ্ছে না, এটুকু তো তুমি শিওর এই দুটো অ্যান্সার হচ্ছে না, তাহলে পড়ে রইলো এই দুটো। এবার বলবে দাদা আমি কিন্তু তাহলে ফেঁসে গেলাম, তাহলে এবার আমি করবোটা কি, বার কি করে করবো। দেখো এখান থেকে তোমরা দুরকম ভাবে বার করতে পারো। এক হচ্ছে তোমার এই যে 19 গুলো আছে, 19 তো কোনো যৌগিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা, তাহলে এই 19 এর ডাইরেক্ট মাল্টিপল খোঁজো। মানে কি, মানে হচ্ছে এটাই যে এই দুটোর মধ্যে যেটাই হবে সেটা 19 এর কোনো না কোনো একটা গুণিতক হবে, মানে একে যদি আমি 19 দিয়ে ভাগ করি মিলে যাবে, হ্যাঁ কি না। দেখো দুটোই 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই আমি দুইটার কথা বলছি না, পড়ে রয়েছে 3টে 19, তাহলে যে কোনো একটা 19 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমার এই ভাগফলটা মিলে যাবে। এবার তুমি যদি বলো ভাগ করো আমার টাফ লাগছে, বা তুমি ভাগ করিয়ে দেখাই তোমাদেরকে। দেখো প্রথমে টাকা হচ্ছে 1 3 7 2 8, একে যদি 19 দিয়ে ভাগ করো, তোমরা আশা করি সবাই 19 এর ঘরের নাম তো জানো, ঠিক আছে। 3 19 57 76 95 7 19 133, ঠিক আছে। 133 এর কাছাকাছি গেল, এখান থেকে 42 নামলো, হ্যাঁ কি না। তো 19 দিয়ে যদি কাটো 3 19 57 যাবে না, 19 দুগুণে 38, যদি 38 দিয়ে কাটো 38 আর কয় 42, 38 আর 4 42 আর 48 নামলো। তুমি দেখছো 48 19 দিয়ে যায় না, তাহলে এটা তোমার অ্যান্সার হবে না। কোটা হলো এটা, এটা করে দেখি 137 সরি 137 18, 137 18 যদি হয়, একে যদি তুমি 19 দিয়ে ভাগ করো তাহলে কত দিয়ে যাচ্ছে, সেম 19 দিয়ে যাবে, 19 সাথে 133, 133 গেলে আবার এখান থেকে 4 নামলো 41 হলো। 41 যদি তোমার যায় দেখো 19 দুগুণে 38, 38 38 আর কয় 41, 3 41, আবার এখান থেকে তোমার 8 নামলো 19 দুগুণে 38, তাহলে এটা তোমার মিলে যাচ্ছে, মানে এটা হবে তোমার অ্যান্সার। তুমি বললে দাদা পরীক্ষার খাতায় কি আমি এতটা সময় পাবো যে আমি এই 19 দিয়ে ভাগ করে চেক করতে পারবো। আমি বলছি না, পাবে না, আর পেলেও এখানে সময়টা তুমি নষ্ট করবে না। তাহলে আমি অঙ্কটা করবো কি করে, অঙ্কটার উত্তরে আমি কিভাবে পৌঁছাবো, অঙ্কটা তুমি উত্তর এইভাবে পৌঁছাবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো তুমি কি বললে, পড়ে ওপরে কি কি রইলো 2 19 আর একটা 19 আর একটা 19, নিচে কিছু নাই, হরে কিছু নাই, কিছু নাই। তাহলে তুমি ডাইরেক্ট এখানে ডিজিটাল সাম অ্যাপ্লাই করো। এবারে বললে ডিজিটাল সাম কি, ডিজিটাল সাম মানে কিছুই নয়, ডিজিট গুলোর যোগ, মানে যে যে ডিজিট গুলো আছে সেগুলো যোগ করব, আর মাঝখানে যে তোমাকে শর্তগুলো দিয়েছে, মানে যেখানে গুণ দিয়েছে সেখানে ডিজিট গুলোর গুণ করব, যেখানে ভাগ দিয়েছে ভাগ করব, ঠিক আছে। যোগ করে নেওয়ার পর গুণ করব ভাগ করব, যা বলবে আমাকে সেরকম করবো। দেখো কিভাবে, দেখো 19 1 আর 9, 1 আর 9 যদি যোগ করো 9 আর 1 10, 9 আর 1 10, আবার 10 2 ডিজিট হয়ে যাচ্ছে, 10 কে যদি 10 প্লাস মানে 1 প্লাস 0 করো তাহলে এর ইউনিট ডিজিটটা হবে 1, তাহলে এটা যদি 1 হয় এটারও 1 হবে, এটারও 1 হবে, আর এটার 2 হবে, ঠিক আছে। তুমি মিডিলে সবগুলো গুণ আছে, মানে গুণ করতে হবে, তাহলে 2 1 কে 2 2 1 কে 2, মানে এর পুরো ডিজিটাল সামটা হবে 2, মানে যেটা অ্যান্সার হবে সেটা ডিজিটাল সামও 2 হওয়া উচিত। এবার দেখো দুটো আমি চেক করি, দেখো এটা কত হচ্ছে 8 আর 2 এ 10, 10 আর সাথে 17, 17 আর 3 এ 20, 20 আর 1 এ 21, 21 এর 2 আর 1 যোগ করলে হয় 3, হচ্ছে না, হচ্ছে না। এবারে এটা দেখো 8 আর 1 এ 9, 9 এর সাথে 16, 16 আর 3 এ 16 আর 3 এ 19, 19 আর 1 এ 20, 20 এর ডিজিটাল সাম 2 আর 0 2, তাহলে এটা দেখো তোমার মিলে যাচ্ছে, বুঝতে পারছো। তুমি বলছো ঠিক আছে খুব ভালো কথা, আমি কিন্তু উত্তর তুমি ডিজিটাল সাম দিয়ে পেয়ে গেলাম, কিন্তু দাদা এটা কি আর কোনো সহজ পদ্ধতিতে করা যায় না, এত বড় পদ্ধতি করে কি আমাকে অঙ্কটা পরীক্ষার খাতায় করে আসতে হবে। আমি বলছি না, এরকম করার কোনো মানে হয় না। দেখো আমি তোমাকে সহজ পদ্ধতি দেখাচ্ছি, যেটা হচ্ছে বাইপাস ট্রিক্স। কি দেখো, দেখো 16,000 টাকা দাম ছিল, খুব ভালো কথা, কিন্তু তোমাকে শর্তটা কি বলেছে, বলেছে প্রতি বছর 5% করে কমে। মানে ধরো প্রথম বছর 100 টাকা দাম ছিল, দ্বিতীয় বছর সেটা হয়ে গেল 95 টাকা, হ্যাঁ কি না। তারপরেটা কি হলো, দেখো এটাকে আরো সিম্পলিফাই করতে পারবো, 195 ধরারই দরকার নাই, দেখো 5% করে কমে বলেছে। এবারে 5%টা মানে কি গো, 5% মানে কি, আমি আগেই বললাম 5% মানে হচ্ছে 5/100, 5/100 মানে কত, যদি তুমি কাটাকাটি করো 1/20, মানে 5 20 100, মানে প্রথম বছর যদি জিনিসটার দাম 20 টাকা থাকে, পরের বছর সেখান থেকে 1 টাকা কমে গিয়ে হয়েছে 19 টাকা। ভুল বললাম কিছু, প্রথম বছর যদি 20 টাকা থাকে তাহলে পরের বছর গিয়ে কত রয়েছে 19 টাকা, হ্যাঁ কিনা। তারপরের বছর আবার সেম কাণ্ড হয়েছে, 20 টাকা যদি দাম ছিল 19 টাকা হয়ে গেছে,
তারপরের বছরও সেম কাণ্ড হয়েছে, 20 টাকা থেকে দামটা 19 টাকা হয়েছে, হ্যাঁ কি না? এবারে তুমি যদি এটাকে সিম্পল করো তাহলে দেখো 3 বছর আগে যেটা দাম, এটা এখনের দাম, মানে এখন এটা দাম হওয়া উচিত ছিল, কিন্তু এটা কমে 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 গিয়ে এখন এই দামটাই পরিণত হয়েছে। তাহলে আমি এইটা যদি সিম্পল ক্যালকুলেট করি তাহলে এটা দেখছো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে এগুলোকে সবগুলোকে যদি গুণ করি তাহলে 8 আর একটা 3টা শূন্য 3টা শূন্য মানে 8000, মানে দামটা 8000 থেকে হয়েছে কত 19 ইন্টু 19 ইন্টু 19, হ্যাঁ কিনা? দামটা 8000 থেকে হয়েছে এটা। এবার তুমি কি বলবে, তাহলে আমাকে কি এই গুণটা করতে হবে? করতে হবে না, করতে হবে না। এবারে দেখো 8000 থেকে এত টাকা হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে দামটা 16000 টাকা ছিল, মানে 8000 টাকা ছিল না, 16000 টাকা ছিল। 16000 টাকা 8000 টাকার কত গুণ? 2 গুণ, মানে একে 2 দিয়ে গুণ করেছো, একেও তাহলে ডাইরেক্ট 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দাও, যেটা আসবে সেটাই হবে তোমার অ্যান্সার। আর অ্যান্সারটা কত আসবে তোমরা আগেই দেখলে, 13718। সেম, তোমাকে এত বড় গুণও করতে হলো না, কাটাকাটিও করতে হলো না, তুমি এখান থেকে ডাইরেক্ট তুমি বলতে পারো 9 দুগুণে 18, 18 আবার এখানে তুমি ডিজিটাল সাম লাগাবে যেমন করে লাগালাম, সেখান থেকে এসে তোমার এটাই অ্যান্সার বেরোবে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো নেক্সট কি বলেছে, বলেছে একটি পরীক্ষায় অনিতা 31 নাম্বার পেয়েছে এবং 16 নাম্বারের জন্য ফেল করেছে। সুনিতা 40 নাম্বার পেয়েছে এবং পাস করার জন্য প্রয়োজনীয় নম্বরের থেকে 56% বেশি পেয়েছে। পাস করার জন্য তাহলে ন্যূনতম কত নাম্বার প্রয়োজন? দেখো এবারে ক্লাসশিপে এই অঙ্কটা আসার চান্স অনেক বেশি, কারণ এই শতাংশ থেকে আমি দেখছি অঙ্কগুলো বারবার রিপিট করছে। তোমরা জানো সবাই যে ক্লাসশিপে 30 নাম্বারের অ্যারিথমেটিক আসবে, 30 নাম্বারের অ্যারিথমেটিক আসছে মানে ভালো ওয়েটেজ, তোমাকে ভালো কমান্ড রাখতে হবে তোমার অ্যারিথমেটিকের উপরে। ঠিক আছে, তোমরা আমার পুরো সিরিজটা দেখতে থাকো, তোমাদের কমান্ড অলরেডি চলে আসবে। ঠিক আছে, প্রথমে আমরা টপিক ওয়াইজ করছি ক্লাস, এরপরে আমরা কি করব, পিওয়াইকিউ বেস করব, পিওয়াইকিউ বেস করব আর মিক্স কোশ্চেন করব, যাতে তোমরা এক্সামে যেমন পারফর্ম করতে পারবে সেটার জন্য প্রিপেয়ার করব। কিন্তু এখন তোমাদের হাতে যেহেতু সময় আছে, তাই তোমাদের এখন সময় ফাউন্ডেশনকে স্ট্রং করার, কারণ একবার ভিত যদি খারাপ হয়ে যায় তখন তুমি যতই প্র্যাকটিস করে নাও তোমার কিন্তু সিলেকশন হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। তাই তোমাদের এখন কিন্তু সময় হচ্ছে ফাউন্ডেশনকে স্ট্রং করার, যেটার জন্য আমি প্রতিটা টপিক ওয়াইজ ক্লাস তুলছি। এরপরে মিক্স কোশ্চেন করাবো, পিওয়াইকি করাবো, মোস্ট এক্সপেক্টেড করাবো, এগুলো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন। ঠিক আছে, এরকমই মিক্স কোশ্চেন করাবো, যাতে তোমরা একদম ধরো এভারেজের একটা করলে, তারপরে দুরান টাইম স্পিড এন্ড ডিস্টেন্সে চলে গেলে, তারপরে আবার ডাইরেক্ট আবার পার্সেন্টেজে চলে গেলে, তারপর সিম্পল ইন্টারেস্ট চলে গেলে, কম্পাউন্ড ইন্টারেস্ট চলে গেলে, এরকম করে মিক্স কোশ্চেন যখন করাবো তখন তোমার ওভারঅল কিন্তু ব্রেনের গ্রোথ হবে। ঠিক আছে, দেখো এটা কি বলেছে, 31 নাম্বার পেয়েছে, 16 নাম্বারের জন্য ফেল করেছে। তুমি একটা কথা বলো, কেউ যদি 16 নাম্বারের জন্য ফেল করেছে, তাকে যদি আমি 16 নাম্বার দিয়ে দিই তাহলে সে পাস করে যাবে, হ্যাঁ কি না? তোমাকে এখানে বলেছে পাস করার জন্য ন্যূনতম কত নম্বর প্রয়োজন। এবারে যে ফেল করেছে সে যত নাম্বারের জন্য ফেল করেছে তাকে যদি আমি সেই নাম্বারটা দিয়ে দিই, তাহলে সে পাস করে যাবে। আর যে যত নাম্বার পাসিং মার্কস তার থেকে যত নাম্বার বেশি পেয়েছে, আমি যদি তার থেকে সেই নাম্বারটা কেটে নিই তাহলে সেও একদম পাসিং মার্কসে চলে আসবে, হ্যাঁ কি না? এবারে সেরকমই যে 31% নাম্বার পেয়েছে সে 16 নাম্বারের জন্য ফেল করেছে, আমি কি করছি, যে 31% পেয়েছে তাকে আমি 16 নাম্বার দিয়ে দিচ্ছি, যে ভাই তুই যা 16 নাম্বার নিয়ে নে, হ্যাঁ কি না? কিন্তু যে 40 মানে সুনিতা যে 40 নাম্বার পেয়েছে, 40% পেয়েছে, পাস করার থেকে 56 বেশি পেয়েছে, আমি বললাম সুনিতা তুই আমাকে ওই 56 নাম্বারটা দিয়ে দে। যদি 56 নাম্বারটা সুনিতা আমাকে দিয়ে দেয় তাহলে সুনিতা 40% পেয়েছিল, ও যদি 56 কমিয়ে দেয় তাহলে দুজনে পাসিং মার্কসে চলে এলো, একজনকে পাস করিয়ে দিলাম, একজনকে পাস মার্কস থেকে যতটা পেয়েছিল সেটাকে কমিয়ে নিলাম, তাহলে দুজনে এখন পাসিং মার্কসে চলে এলো। আমি যদি এটা সিম্পল ক্যালকুলেশন করি তাহলে তুমি পার্সেন্টেজগুলো যদি এক কাছে নিয়ে আসো, দেখো 31% 40% যদি এদিকে নিয়ে আসো তাহলে মাইনাস হয়ে যাবে, মানে 31% মাইনাস 40%, এটা সমান কি হয়ে যাবে -56, এটা সমান কি হয়ে যাবে সমান চিহ্নই দাও, -56 আর এই প্লাসটা দিকে গেলে মাইনাস হবে, -16, মানে দিকে কত হচ্ছে 31 থেকে যদি 40 বাদ দাও তাহলে -9%, আর এই দুটো মাইনাস যদি করো -6 6 12 2 হাতে রইল 1 2 5 72%, হলো কি হলো না? তাই -9% আর -72% পার্সেন্ট কেটে দাও, তাহলে 1% এর মান কত বেরিয়ে গেল, 1% 9 কত 72, 8 9 72, মানে 1% এর দাম 8, 1% এর মান যদি 8 হয় তাহলে 100% এর মান কত, 100% এর মান হচ্ছে 800, 1% যদি 8 হয় 100% মানে কত 800, তাহলে এই 800টাই হচ্ছে আমার টোটাল মার্কস, বুঝতে পেরেছো? এই 800টা আমার কি হলো টোটাল মার্কস, হ্যাঁ কি না? এবারে তোমার যদি 800 নাম্বার টোটাল মার্কস হয় তাহলে তোমাকে বলছে প্রয়োজনীয় ন্যূনতম নাম্বার কত পাস করার জন্য, তাহলে পাসিং মার্কস বার করতে হবে। তাহলে পাসিং মার্কস তুমি এখান থেকে 840% বা মানটা বের করে -56 করতে পারো, আবার 831% বের করে +16 করতে পারো। আমি বলবো 40% বের করে -56 করো, কারণ 840% বার করা অনেক ইজি, ঠিক আছে? তাহলে তুমি এটা কি করে করতে পারো, দেখো 800 যদি 40% বার করো সেখান থেকে যদি 56 বাদ দাও, কি করে হবে দেখো,
840% মান কত? 800 ইন্টু 40/100। এটা যদি কাটাকাটি করো, শূন্য সাথে শূন্য কেটে গেল, তাহলে পড়ে রইল কত? 4 8 72, 4 8 32, মানে হচ্ছে তোমার 320। হ্যাঁ কি না? 320। এখান থেকে যদি 56 বাদ দাও, তাহলে তুমি কি পুরো বিয়োগটা করবে? না, করবে না। দেখো প্রথম ইউনিট ডিজিটে দেখো, 6 আর কয় 10, 4 এ 10, তাহলে যার ইউনিট ডিজিট 4 সেটাই আনসার হবে। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, পড়ে রইল এই দুটো। তারপর এটা করবো, 5 আর আগে 6, 6 আর কয় 12, 6 12, হাতে রইল 1, 1 আর কয় 3, 2 3, মানে 264 হচ্ছে তোমার অ্যান্সার। তুমি বলবে দাদা এই অঙ্কটা কি এভাবে করব? এতক্ষণ সময় কি আমার জন্য এক্সামে দেবে? দেখো সময় দেবে, কিন্তু তুমি সময় অঙ্কতে ওয়েস্ট করবে না। কি করে করবে এই অঙ্কটা মুখে মুখে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো একজন 31% পেয়েছে, একজন 40% পেয়েছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কতটা? 9% ডিফারেন্স। হ্যাঁ কি না? 9% ডিফারেন্স। তাহলে যা হয়েছে, রেজাল্ট যা এসেছে তা 9% জন্য এসেছে, 9% ভেরিয়েশনের জন্য এসেছে। ঠিক আছে, এবারে একজন -16 পেয়েছে, মানে 16 নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে একজন যদি 16 নাম্বারের জন্য ফেল করে আর একজন যদি 56 বেশি পায়, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কতটা? 16 থেকে 56, মানে -16 থেকে আগে 0 যাবে, মানে পাসিং মার্কস যাবে, তারপরে তার থেকে 56 যাবে। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে -16 থেকে যদি তোমাকে 0 যেতে হয়, তাহলে 16 তোমাকে যোগ করতে হবে। তাহলে 16 নাম্বার পেলো, 16 নাম্বার প্লাস আর এদিকে 56 বেশি পেয়েছে, তাহলে 16 আর 56 কত হচ্ছে? 72। মানে টোটাল যে ডিফারেন্সটা না, 72 নাম্বারের ডিফারেন্স। আর এদের মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্স কত ছিল? 9%। তাহলে এই 9% তুমি ডাইরেক্ট বলতে পারো 72 সমান। হ্যাঁ কি না? 9% তুমি ডাইরেক্ট বলতে পারো 72 সমান। যদি 9% 72 সমান হয়, 1% কত সমান গো? 1% তোমার বলে দেবে 8 এর সমান। 1% নাম্বার মানে 8 নাম্বারের সমান। তাহলে যে 40 নাম্বার পেয়েছে, যে 40% পেয়েছে, তাহলে সে কত পেয়েছে? যে 1% যদি 8 হয়, তাহলে 40% 4 8 32, 320। 320 যদি 40% 320 হয়, তার থেকে 56 নাম্বার সে বেশি পেয়েছে, তাকে যদি আমি 56 বিয়োগ করে দিই, তাহলে তুমি বুঝতে পারছো তোমার এক্সাক্ট যে ন্যূনতম পাস করার জন্য যে নাম্বারটা প্রয়োজন, সেটা তোমার বেরিয়ে যাচ্ছে। সেটা কত? 264। বুঝতে পারলে? ডাইরেক্ট মুখে মুখে হলো, পেন ছাড়া তুমি করতে পারবে অঙ্কগুলো? পারবে। এই অঙ্কটাও কিন্তু অনেকজন টিচার কিভাবে করে, এক্স ধরে করে। এক্স ধরে কিরকম করে করে সেটা আমি তোমাকে বলছি, তোমরা ওরকম করে করবে না। তারা কি করে, যে প্রথমে ধরে নেয় যে এক্স টোটাল নাম্বার ছিল, এক্স তোমার টোটাল নাম্বার ছিল, সেই নাম্বারের উপর পরীক্ষা দিচ্ছে। তারপরে তার এক্স এর 31% বার করবে, সেখান থেকে 16 বিয়োগ করবে, 16 থেকে যোগ দেবে, এটা সমান সমান করবে এক্স এর 40%, তার থেকে তোমার 56 বিয়োগ করবে। দেখো এইভাবে করো না, এগুলো সব ব্যাকডেটেড হয়ে গেছে। এইভাবে করলে তোমরা কিন্তু পরীক্ষায় গিয়ে করে আসতে পারবে না, অনেক সময় লেগে যাবে। হয়তো এই অঙ্কটা করে দেবে, বাকি অঙ্ক করার সময় থাকবে না। তা আমি বলছি একদম ইজিলি বাইপাস ট্রিক্স এর মাধ্যমে করো, আমি যেমন করে দেখাচ্ছি। মুখে মুখে হবে উত্তর, পেন ছাড়া হবে উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো এটাও কি বলেছে? 2430% মাইনাস 650 এর 20% মাইনাস 1728 এর 25%। দেখো গ্রাম পঞ্চায়েতে আসার কিন্তু খুব চান্স আছে এই সমস্ত অঙ্কগুলো। দেখো 240, দেখো গ্রাম পঞ্চায়েতে আমি বলবো কি, দেখো নিউমেরিক্যাল অঙ্ক বেশি থাকবে। এক অঙ্ক দু রকমের হয়, একটা নিউমেরিক্যাল, একটা সাবজেক্টিভ। মানে যেখানে শুধু ডিজিট দিয়ে অঙ্ক দেয় সেগুলো কিন্তু নিউমেরিক্যাল অঙ্ক, আর যেগুলো সাবজেক্টিভ মানে যেগুলো লেখা অঙ্ক দেয়। পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু ডিজিট দিয়ে অঙ্ক বেশি দেবে, লেখা অঙ্ক কম দেবে। আর ক্লাসিপে কিন্তু লেখা অঙ্ক বেশি দেবে, ডিজিট দিয়ে কম দেবে। তোমরা যদি মিক্স করে পড়ো, তোমরা একবার পড়ো, দুটোরই প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো 2430%, তাহলে 2430% আমরা কি করে বার করবো? দেখো 2400 এর 30%, 30% মানে কত? 30/100। হ্যাঁ কি না? মাঝখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। খুব ভালো কথা। 650 এর 20%, 650 এর 20% যদি এরকম করে বার করো, 650 ইন্টু 20/100। ঠিক আছে, তারপরে কি 1728 এর 25%। দেখো 1728 এর যদি 25% করো ইন্টু 25/100। খুব ভালো কথা, সবগুলো পেয়ে গেলে। এবারে তোমরা কি মনে করবে? কাটাকাটি করে দেবো, করে দাও কাটাকাটি। শূন্যর সঙ্গে দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে গেল। 24 কে যদি 3 দিয়ে গুণ করে, তোমরা জানো 24 3 72 হয়, তাহলে 720 এখান থেকে বেরোলো। এখান থেকে কত? দেখো দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য দুটো শূন্য, তাহলে 65 দুগুণে 130। ঠিক আছে, তারপরেরটা কি? 1728 ইন্টু 25/100। এটা তো দেখো শূন্য নাই, তাহলে 25 কে তুমি যদি সিম্পল 100 দিয়ে কাটো, 25 4 100, 4 কে যদি এটা দিয়ে কাটো, তো 4 4 16, 16 হয়ে গেল তোমার 12, 4 3 12, 4 2 8, মানে কত হলো? 432। তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, দেখো দেখো দুটো মাইনাস আছে, এটা আর এটা মাইনাস আছে, তাহলে আমি এই দুটো যদি প্রথমে যোগ করে নিই, তাহলে মাইনাস চিহ্ন থাকবে 2, 3 আর 3 6, 4 আগে 562, এখান থেকে 720 যদি বাদ দাও, তাহলে কত হচ্ছে? 2 আর কয় 10, 8 10, 7 6 7, 7 কয় 12, 5 12, হাতে রইল 1, কত হচ্ছে? 6 আর কয় 12, 6, আরে দেখো 2 আর কয় 10, 8 10, 7 রইল 1, 6 7, 7 কয় 12, 5 12, হাতে রইল 1, 5 6, 6 আর কয় 7, 1 7, মানে কত? 158। 158। কিন্তু আবার ওই সেম কোশ্চেন, দাদা এটা কি কোনো বাইপাস হলো?
এভাবে কি অঙ্কটা আমি করে টাইমে আসতে পারবো? দেখো তুমি অঙ্ক করে আসতে পারবে, টাইমে করে আসতে পারবে না তার কোনো গ্যারান্টি নেই। টাইমে করে আসতে হলে তোমাকে শিখতে হবে বাইপাস ট্রিক্স। কিরকম করে বাইপাস ট্রিক্স লাগবে? দেখো 2430% বলে যায়, 2430%। দেখো এখানে যখন পার্সেন্টেজ থাকবে আর গুণ চিহ্ন থাকবে, তার আগে শূন্য থাকবে, তুমি সেগুলোকে কাটতে পারো, কারণ এই পার্সেন্টেজটা পরে গিয়ে শূন্য হবে, তাহলে শূন্য, এই পার্সেন্টেজটা এই দুটো শূন্য কেটে দিলে, তাহলে তুমি এখান থেকে কি দেখতে পেলে? 24 × 30 720, ডাইরেক্ট মুখে মুখে, অঙ্ক লেখার কোনো দরকার নেই। এটা দেখো 20% মানে দুটো শূন্য কাটবে, একটা শূন্য এর একটা শূন্য এর, তাহলে 65 দুগুণে 130 বিয়োগ হবে, 65 দুগুণে 130 তোমরা সবাই জানো। তারপরে 1728 এর 25%। আচ্ছা তোমরা 1728টা দেখে তোমাদের মাথায় কি কিছু আসছে? 1728 সংখ্যাটা চেনা চেনা লাগছে না। তার কারণ কি? তোমরা স্কোয়ার, কিউব এগুলো মুখস্থ করো না, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত মিনিমাম কিউব। 30 অব্দি করতে পারলে খুব ভালো, 20 অব্দি করতে পারলেও চলে যাবে, ঠিক আছে। 1728 কোনো কিউব লাগছে? 1728 কিন্তু 12 কিউব, মনে রাখবে। 11 কিউব 1131, 1331, আর 12 কিউব হচ্ছে তোমার 1728, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখবে। তাহলে তোমাকে যখন এর 25% বার করতে বলছে 1728 এর, তুমি এটা মুখোমুখি করতে পারবে? দেখো 1728 মানে কত হচ্ছে? 12 × 12 × 12, হ্যাঁ কি না? আর 25% মানে কত? 25% মানে 25/100। তাহলে এই শূন্য সঙ্গে যখন 25 4 100 কেটে যাবে, এই 4 কে যখন কাটবে, এটা 4 3 12 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 12 এটা গুণ করলে কত হবে? দেখো 3 12 তোমরা সবাই জানো, 12 স্কয়ার 144, 144 যদি 3 দিয়ে গুণ করো, 3 4 12 2, হাতে রইলো 1, 3 4 12 আগে 13 3, হাতে রইলো 1, 3 1 3 আগে 4, 432 মাইনাস 432। এটা তুমি ক্যালকুলেট করো, তুমি ডাইরেক্ট পেয়ে যাবে 158 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট এখানে কি বলেছে? পি যদি কিউর থেকে 40% কম হয়, তাহলে কিউ হলো পি এর কত শতাংশ বেশি? দেখো এই অঙ্কগুলো অনেক রকম ভাবে হয়, প্রথমে লং প্রসেস দেখাই, তারপরে আমি বাইপাস দেখাবো। দেখো পি কিউ থেকে যদি 40% কম হয়, পি কিউ থেকে কম, তাহলে একটা আছে পি, একটা আছে কিউ। ভালো করে শোনো, পি আছে, একটা কিউ আছে। পি যদি কিউর থেকে 40% কম হয়, মানে পি কম, মানে কিউ যদি 100 ধরে নিই আমি, কিউ মানে কিউটি যদি 100 ধরে নিই, তাহলে পি কত হবে? পি 40% কম, মানে পি 60 হবে, এবারে কি বলেছে? কিউ হলো পি এর কত শতাংশ বেশি? কিউ বেশি, অবশ্যই বেশি। কত বেশি? 40 বেশি। কিন্তু এখানে কিসে জিজ্ঞেস করছে? কত শতাংশ বেশি, শতাংশ জিজ্ঞেস করেছে। 40 বার করে 40% ডাইরেক্ট টিক মেরে পরের অঙ্কতে চলে গিয়ে নাম্বারটা 1 নাম্বার 5 নাম্বার কমিয়ে নিয়ে কোনো লাভ নেই। ভালো করে শোনো অঙ্কটা কি বলেছে, কত শতাংশ বেশি। দেখো 40 বেশি অবশ্যই, কার থেকে বেশি? পি এর থেকে। তাহলে যার থেকে বেশি তাকে আমি তলায় দেবো, যার থেকে বেশি। আর পি এর থেকে বেশি, পি এর মান 60, তাহলে তাকে 60 দেবো। শতাংশ বার করতে বলেছে, 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে তুমি যদি এটা সিম্পল কাটাকাটি করো, দেখো 0 সাথে 0 গেল, 2 দুগুণে 4, 2 3 6। এবারে তুমি বেরোলো 2/3 × 100, মানে 200/3। 200/3 কে তুমি যদি এরকম করে করো, তাহলে তুমি এখন কিন্তু অনেক পিছিয়ে আছো। তাও আমি করে দেখাচ্ছি। 3 6 18, আবার 20, 3 6 18, 66 দশমিক সামথিং একটা হবে, এটা হবে তোমার অ্যান্সার। এটা কোনোদিনই হবে না, ঠিক আছে। এরকম করে করলে তুমি এছাড়াও আর একটা জিনিস জানো যে 1/3 কে আমরা কত লিখি? 33.33%। তোমরা যদি না জানো এটা ডাইরেক্ট কি করে তোমার ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করে, তাহলে কিন্তু তোমাকে আমার পার্সেন্টেজের ফাউন্ডেশন ক্লাস দেখতে হবে, বা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমার যে গ্রুপে অ্যাড হয়ে মেসেজ করো, আমি তোমাকে আমার পুরো লিস্টটা পাঠিয়ে দেবো যে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশতে কি করে পার্সেন্টেজ কনভার্ট করা যায়, ঠিক আছে। 2/3 এখানে তুমি ডাইরেক্ট বলতে পারতে 1/3 মানে 33.33, তাহলে 2/3 33 × 2 মানে 66.66, তোমার ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যেত। আমার আবার একটা সেম কোশ্চেন, দাদা আমি যদি এইভাবে করি, আমি অঙ্কটা কিন্তু পরীক্ষায় করে আসতে পারবো? দেখো এভাবে করো না, বাইপাসের মাধ্যমে করো, সহজ করো, ঠিক আছে, টাইমের মধ্যে করো। দেখো 40% এর মান কত? 40% মানে কত? 40/100। 40/100 মানে কত? 4/10, কারণ 0 0 কেটে যাবে। 4/10 মানে কত? 2/5, হ্যাঁ কি না? মানে পি আর কিউ, দেখো কিউ বড়, কিউ যদি 5 হয়, পি 40% কম, মানে 5 এর থেকে যদি 2 কম হবে, 2 কম হয়ে পি হয়ে যাবে তোমার 3, বুঝতে পারলে? 2 কম হয়ে পি হয়ে যাবে 3, 2 নয় 2 কম হবে, কারণ 40% কম বলেছে, বলেনি যে পি কিউ 40%, ঠিক আছে। তাহলে এখন বলি যে কিউ এর পি এর থেকে কত বেশি? দেখো কিউ পি এর থেকে কত বেশি? 2 বেশি। কততে বেশি? পি এর যে 3 আছে তার বেশি, কারণ পি এর থেকে, যার থেকে বলেছে তাকে সবসময় তলায় দিতে হবে, বাই 3, আর 100 এর মধ্যে কত? ইনটু 100। ডাইরেক্ট তুমি এখান থেকে বলতে পারবে 66.6। অঙ্কটা করার কোনো দরকার নেই, তুমি পেন ছাড়া মুখোমুখি কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে। দেখো ক্লার্কশিপে কিন্তু এই অঙ্কটা আসার একদম বহুত চান্স আছে, এটা মোস্ট এক্সপেক্টেড একটা কোশ্চেন, ঠিক আছে। দেখো কি বলেছে, অনুজ অর্থনীতিতে 60%, অর্থনীতি একটা সাবজেক্ট, তার 60% পেয়েছে, ফাইন্যান্সে 86% পেয়েছে, উভয় পত্রের সর্বোচ্চ নাম্বার 100, মানে 100 এর মধ্যে একটাই 60% পেয়েছে, ফাইন্যান্সে 86% পেয়েছে। যদি সে 3টে বিষয়ে 75% নাম্বার পেয়ে থাকে,
তিনটে বিষয় কিন্তু ওপরে তো দুটো বিষয় বলেছে, তার জন্য অঙ্কটা পুরোটা পড়ো। তবে 200 নম্বরের রাশিবিজ্ঞানের পত্রে সে কত শতাংশ নাম্বার পেয়েছে, মানে 200 নম্বরে যে রাশিবিজ্ঞান পরীক্ষাটা হচ্ছে সেখানে সে কত পেয়েছে। দেখো অর্থনীতিতে কত পেয়েছে, 60%, আর অর্থনীতির নাম্বার কত ছিল, 100 নাম্বার। তাহলে তুমি সিম্পল বুঝতে পারছো 160% পেয়েছে মানে কত পেয়েছে, 60 পেয়েছে অর্থনীতিতে, হ্যাঁ কি না। তারপরে আসি ফাইন্যান্স, ফাইন্যান্সে 100 নম্বরের পেপার ছিল, কত পার্সেন্ট পেয়েছে, 86% পেয়েছে। 186% পাওয়া মানে কত, সে 86 নাম্বার পেয়েছে, ঠিক আছে। তারপরে বলেছে যে সে তিনটে বিষয় মিলিয়ে টোটাল 75% পেয়েছে, কিন্তু দ্বিতীয় পেপারটা কত নাম্বার রয়েছে, 200 নাম্বারে, রাশিবিজ্ঞানটা কত নাম্বার রয়েছে, 200 নাম্বারে। 200 নাম্বারে কত পার্সেন্ট পেয়েছে তোমাকে বার করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা শর্ত বলে দিয়েছে যে সে টোটাল 75% পেয়েছে। এবারে টোটালে যদি 75% পায়, টোটাল কত কত নাম্বারের পরীক্ষা হয়েছে, দেখো 100, 200, 400 নাম্বারের পরীক্ষা হয়েছে, টোটালের 75% পেয়েছে, মানে 400 ইন্টু 75/100, মানে সে এত নাম্বার টোটাল পেয়েছে। 475% কত আমি বার করে নিলে বুঝতে পারবো। এটা যদি দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কাটো, তাহলে 4 ইন্টু 75, 4 5 20 শূন্য, হাতে রইলো 2, 4 7 28 30, মানে 300 নাম্বার পেয়েছে। সে টোটাল যদি 300 নাম্বার পায়, সে 60 আর 86 এখানে পেয়ে গেছে, তাহলে এখানে তাকে কত পেতে হবে, তাকে এখান থেকে যদি বাদ দিই 60 আর 86 কত হচ্ছে, যোগফল 60 আর 86 6, 28 14, মানে 146 যদি আমি বাদ দিই, 146 যদি বাদ দিই কত হচ্ছে, 146 যদি বাদ দিই, দেখো সিম্পল, 6 আর 10, 4 10, হাতে রইলো 1, 4 আগে 5 10, 5 10, হাতে রইলো 1, 2 আগে 3, 154। তাহলে এ 154 পাচ্ছে, 154 পাচ্ছে। এবারে 200-র মধ্যে 154 পাচ্ছে, তাহলে এখানে বলেছে রসবিজ্ঞান পত্রে সে কত শতাংশ নাম্বার পেয়েছে, কত নাম্বার পেয়েছে, 154 নাম্বার পেয়েছে। কতর মধ্যে পেয়েছে, 200-র মধ্যে পেয়েছে, তাহলে 100 কত ইন্টু 100, এই দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কাটি, 2 কে যদি এটা দিয়ে কাটি, 2 7 14, আবার 2 7 14, মানে 77% তোমার হচ্ছে অ্যান্সার। আবার সেম কোশ্চেন, এত বড় কি করব, করবে না, বাইপাস দেখো, দেখো দেখো বাইপাস দেখো কি বলেছে, দেখো সে 60% অর্থনীতিতে পেয়েছে। দেখো কত নম্বরের পেপার ছিল, একটা ছিল 100 নম্বরের, পরেরটাও ছিল 100 নম্বরের, তারপরে রাশিবিজ্ঞানে ছিল 200 নম্বরের, ঠিক আছে। তুমি যদি এটা সিম্পল রেশিও নিয়ে নাও, তাহলে পত্রের অনুপাত কত হচ্ছে, 1:1:2, 1:1:2 পত্রের অনুপাত হচ্ছে। তাহলে একটা যদি 100 নম্বর, আর একটা 100 নম্বর, আর একটা 200 নম্বর। এবার একটা কথা বলো, সে ওভারঅল কত পার্সেন্ট পেয়েছে, 75%, মানে তার গড় কত, সে গড়ে পেয়েছে তোমার 75%। সবাই মানবে কি মানবে না, কথাটা মানবে। কিন্তু অর্থনীতিতে 60% পেয়েছে, মানে সে গড়ের থেকে কত কম পেয়েছে, অর্থনীতিতে গড়ের থেকে কম পেয়েছে কত, 75 থেকে যদি 60 বাদ দাও 15% গড়ে কম পেয়েছে। আর ওখানে কটা পাত্র ছিল, 100 নম্বরের একটাই পেপার ছিল, ঠিক আছে। 100 নম্বরের এর অনুপাতটা কত, তাহলে 1, তাহলে একে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে আমার -15 হচ্ছে তোমার কার জন্য, অর্থনীতির জন্য তোমার -15, ঠিক আছে। খুব ভালো কথা। এবারে দেখো ফাইন্যান্সের জন্য, দেখো কি ফাইন্যান্সে কিন্তু সে 86% পেয়েছে, মানে 75%-এর থেকে বেশি পেয়েছে। কত বেশি পেয়েছে, 86 থেকে যদি 75 বাদ দাও, মানে হচ্ছে 11 বেশি পেয়েছে, 11 বেশি পেয়েছে। কটা পেপার, এখানেও একটা পেপার, তাহলে 1-এর জন্য +11 হয়েছে। তাহলে এই ওভারঅল এই দুটো পেপার মিলিয়ে ওভারঅল সে কত পার্সেন্ট বেশি আছে না কম আছে, দেখো কম আছে। কত কম আছে, কত কম আছে, -4, -4 তোমার কম আছে দুটো পেপার মিলিয়ে। এবারে কত, দেখো রাশিবিজ্ঞানে সে কত শতাংশ, রাশিবিজ্ঞানের অনুপাতটা কত, 2, রাশিবিজ্ঞানের অনুপাতটা 2। এবার যদি 2 অনুপাত হয়, তোমাকে -4 হয়ে আছে অলরেডি, -4 হয়ে আছে, তোমাকে যদি একে +4 করতে হয়, তাহলে 200 নম্বরের পেপার যদি 100 নম্বরের জন্য করতে হয়, তাহলে অর্ধেক করতে হবে। বুঝতে পারলে না, দেখো আমার কথাটা শোনো, তুমি 4% কমে আছো, তাহলে তোমাকে গড়টা যদি তোমাকে সমান রাখতে হয়, তাহলে তোমাকে যে শেষে আছে যেটাকে, এই যে 200 নম্বরে, এই যে তোমার কি রাশিবিজ্ঞানে তোমাকে 200, রাশিবিজ্ঞানে তোমাকে 75% নিয়ে যেতে হবে। 75% নিয়ে যেতে হলে এই যে -4টা কমে আছে, এটাকে মেকআপ দিতে হবে, মানে রাশিবিজ্ঞানে তোমাকে 4% বাড়াতে হবে, তবেই গিয়ে ওভারঅল 75% গড় হবে, হ্যাঁ কি না। এবার রাশিবিজ্ঞান 4% যদি বাড়াবো, রাশিবিজ্ঞানে 200 নম্বরের পেপার, মানে 2 দিয়ে ভাগ করতে হবে, প্রতিটা পেপারের জন্য বার করতে হবে। যদি প্রতিটা পেপারের জন্য বার করতে হয়, তাহলে প্রতিটা পেপারের জন্য 2% করে কি করতে হবে, বাড়াতে হবে। প্রতিটা পেপারের জন্য দুটো পেপার আছে, একটা যদি 2% বাড়াও, দুটো থেকে 4% বেড়ে যাবে, আর তোমার ওভারঅলটা 75 মেনটেন হয়ে যাবে, হ্যাঁ কি না। তাহলে যদি 2% করে বাড়াতে হয়, তাহলে গড় কত হবে, 75 + 2 77, 75 + 2 কত হচ্ছে, 77%। বুঝতে পারছো, তাহলে 77% আমার অ্যান্সার হলো। তারপরে কি বলেছে, একজন ব্যক্তি ঋণ পরিশোধের জন্য প্রতি মাসে প্রদত্ত 8,960 টাকা তার মাসিক বেতনের 28% হলে, তাহলে তার মাসিক বেতন গণনা করো। মানে তুমি কি করবে, এখানে মাসিক বেতন তুমি ধরে নেবে X টাকা, তারপরে কি বলবে, তার 28% দিচ্ছে, তার 28% মানে 28/100, সেটার মান হচ্ছে তোমার 8,960। এখান থেকে তুমি X এর মান বার করবে, ঠিক আছে। আমি বলছি না ভুল, বা তোমার অঙ্কটা এটাও কঠিন নয়, কিন্তু এই ধরনের অঙ্কগুলোর অঙ্কটা করো না, তোমরা ডাইরেক্ট করো। দেখো কি বলেছে, প্রতি মাসে এত টাকা তার খরচা হয় ঋণ পরিশোধের জন্য,
সেটা তার 28%, মানে 28%-এর মান হচ্ছে তোমার 8,960 টাকা। তার মাসিক আয় তার নিজের 100%, মানে সেই যদি 100% ধরো তোমার 100 টাকা ছিল, তার মধ্যে 28 টাকা যাচ্ছে তোমার সুদ দিতে। কিন্তু এখানে কোশ্চেনে কি বলেছে 28 টাকার সমান হচ্ছে 8,960 টাকা, সেরকম 28 সমান সমান হচ্ছে 8,960। তাহলে 1 হলে কত, বাই 1 বাই 28, আর 100 হলে কত, ইন্টু 100। হ্যাঁ কি, হ্যাঁ কি না? এবারে তুমি কাটাকাটিটা করো, দেখো তুমি যদি সিম্পল কাটাকাটি করো, দেখো 7কে যদি এটা যদি 4 দিয়ে কাটো, কারণ 60 4 15 60 চলে যাচ্ছে, কারণ 4 দিয়ে ভাগ করার আমরা নিয়ম জানি যে শেষের দুটোকে 4 দিয়ে যেতে হয়, শেষের দুটো ডিজিটকে 4 দিয়ে যেতে হয়। তাহলে এটা দেখো 4 7 28, এটা যদি কাটো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4 16 শূন্য। একে যদি 7 দিয়ে কাটো কত হচ্ছে দেখো, 7 3 21 14, 7 দুগুণে 14 আর একটা শূন্য, তাহলে কত হচ্ছে 32, একটা দুটো তিনটে, 32,000 অ্যান্সার। অ্যান্সার তো তুমি পেয়ে গেলে। কিন্তু সেই একই কোশ্চেন, দাদা আমাকে কিন্তু এত বড় বড় গুণগুলো কি আমি এইভাবে করব পরীক্ষার খাতাতে, বা এইভাবে করলে কি সবসময় টাইম পাবো, বা যদি কঠিন অঙ্ক চলে যায় তাহলে কি করব? দেখো সিম্পল, দেখো তলায় 28 আছে, তলায় 28 আছে, তাহলে তুমি যদি 28কে যদি তুমি ডিজিটাল সাম করো, মানে তুমি যদি ইউনিটগুলো যোগ করো, তাহলে 8 আর 2 10, 10-এর ডিজিটাল সাম কত, 1। তাহলে তলায় 1 হয়ে গেল। আর তোমার ডিজিটাল সামের নিয়ম তোমরা সবাই জানো যে তলাতে সবসময় 1 আনতে হয়, তাহলে 1 হয়ে গেল। আর উপরে কি হয়ে গেল, দেখো এখানে অলরেডি 1 আছে, আর এটার কত হচ্ছে দেখো 9টা তোমার সিম্পল কেটে যাবে এমনি। দেখো এটা আরেকবার লিখে দেখা, এখানে একটু কাটাকাটি হয়ে আছে। দেখো এটা কত ছিল, 8,960, ঠিক আছে। এটা যদি তুমি ডিজিটাল সাম করো, দেখো শূন্য তো এমনি কেটে যাবে, আর 9 এমনিও কেটে যাবে, কারণ 9 লেখা থাকা মানা যায়, শূন্য লেখা থাকা মানা যায়। 8 আর 6 14, 14 4 আর 1 5, তাহলে 5কে যখন 1 দিয়ে গুণ করবে তোমার ডিজিটাল সাম হবে 5। এগুলোর মধ্যে কোনটা দেখো, এটা 4 আর 3 7 হবে না, এটা 8 আর 2 10 1 হবে না, এটা 3 তো হচ্ছে না, তাহলে 3 আর 2 5, এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে, বলেছে একটা শিক্ষার্থী 4/3 এর পরিবর্তে একটা সংখ্যাকে 3/4 দিয়ে গুণ করে, তাহলে গণনায় শতকরা ত্রুটি কত হলো? মানে ধরো কোনো একটা সংখ্যা ছিল, সংখ্যাটা তোমরা x ধরবে, তাহলে বলবে x এর 4/3, এটার পরিবর্তে করে দিয়েছে x এর 3/4। তো এখান থেকে মান বার করো তোমরা 4x/3, এখান থেকে মান বার করবে তোমরা 3x/4, এই দুটো তোমরা বিয়োগ করবে। দেখো এইভাবে করো না, এগুলো সব ব্যাকডেটেড হয়ে গেছে, এইভাবে করলে কিন্তু তোমরা পুরো অঙ্ক করে আসতে পারবে না। কি করে করবে, দেখো একজন পরীক্ষার্থী 4/3 এর পরিবর্তে সংখ্যাটা লিখেছে 3/4। এবারে তোমাকে কোনো একটা সংখ্যা ধরতে হবে, তুমি x ধরছো, কিন্তু আমি x কোনোদিন ধরি না, ঠিক আছে। তার কারণ কি, আমি কি করি, দেখো এই যে হরগুলো আছে, একটা 3 আছে হর আর একটার 4 আছে হর, এদের লসাগু নিয়ে নেবো। এদের লসাগু কত হচ্ছে, 4 আর 3 লসাগু হচ্ছে 12। তাহলে আমি ধরে নেবো সংখ্যাটা ছিল 12, আমি ধরে নেবো যে সংখ্যাটা ছিল 12। তাহলে 12 যখন 4-এর 3, 12 4-এর 3, 12 যদি 4-এর 3 করতে, তাহলে কত লিখতে তুমি, 4 3 4 12, 16 লিখতে, 4 4 16, তুমি 16 লিখতে। কিন্তু কিন্তু তুমি ভুল কি করে দিয়েছো, সংখ্যাটাকে 3/4 দিয়ে গুণ করে দিতে। 12কে যদি 3/4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 4 3 12, মানে তুমি লিখেছো কত 9, তোমার লেখার দরকার ছিল 16, তুমি লিখেছো 9, তাহলে ভুল কত করেছো গো, ভুল করেছো তুমি ক নাম্বারের, 7 নাম্বারে। 7 নাম্বারে ভুল করেছো, কততে করেছো, তোমার অ্যাকচুয়ালি লেখা দরকার ছিল 16, তাহলে তোমার অ্যাকচুয়ালটা ছিল 16, তাহলে 16-র মধ্যে তুমি 7 ভুল করছো, তাহলে 100-র মধ্যে কত, ইনটু 100 বেরিয়ে গেল তোমার। এটা তুমি যদি সিম্পল করো, দেখো 16কে যদি কাটো, দেখো 4 4 16, 4 25 সঙ্গে 100, মানে 25 সাথে 175, 175কে যদি 4 দিয়ে ভাগ করো, যদি তুমি সিম্পল দেখো 4 4 16, 15, 4 3 12 হয়ে গেল 43 দশমিক কিছু একটা অ্যান্সার হবে, 43 দশমিক একটা অ্যান্সার আছে, ঠিক আছে। যদি তুমি বলো না আমি পুরোটা করবো, তাহলে করে দেখো 175কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 16 15, 4 3 12, 12 3 দশমিক দাও 0, 4 7 28, আবার এখানে 2 নামবে, 5 4 20 মিলে আছে, মানে 43.75 হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলে যে একটা বস্তুর মূল্য 25% কমে, আসল মূল্য বজায় রাখতে ন্যূনতম কত মূল্য তোমাকে বাড়াতে হবে? এটা কিন্তু ক্লার্কশিপের এক্সপেক্টেড কোশ্চেন, ঠিক আছে। দেখো 25% কমা মানে কি, 25% কমা মানে 100 থেকে জিনিসটা 25 কমে 75 হওয়া, হ্যাঁ কি না? বলছি আসল মূল্য যদি বজায় রাখতে হয়, তাহলে তুমি ডাইরেক্ট ভাবে যে তাহলে 25% কমাইছি, যদি আমাকে একই রাখতে হয় তাহলে 25% বাড়িয়ে দাও ফট করে, অঙ্কটা কিন্তু ভুলে যাবে। কেন ভুলে যাবে, তার কারণটা শোনো। তোমার 100 থেকে 75 হয়ে যায়, খুব ভালো কথা, তোমাকে আসল মূল্যটা বজায় রাখতে হবে, মানে আবার 75কে 100 করতে হবে। প্রথমে যখন 100 থেকে 75 করেছো, তখন 100তে 100 হিসাবে ক্যালকুলেট করেছো, এখন কিন্তু 75 হিসাবে ক্যালকুলেট করতে হবে। মানেটা কি, এর মানেটা হচ্ছে সিম্পল, মানেটা হচ্ছে 75 তো তোমাকে 100 করতে হবে, তাহলে বাড়াতে কত হবে, 25 বাড়াতে হবে, 25 বাড়াতে হবে, কিন্তু কততে বাড়াতে হবে, 75তে বাড়াতে হবে। এখানেই টুইস্টটা, প্রথমে 25 কমাতে ছিল, কিন্তু কততে কমাতে ছিল, 100তে কমাতে ছিল, তাই 25 100 25% বেরিয়ে যাচ্ছিল ডাইরেক্ট। কিন্তু এখানে যে 25টা বাড়াতে হবে, তোমাকে 75তে বাড়াতে হবে, বুঝতে পারলে, 75তে বাড়াতে হবে। তাই 75তে যদি বাড়াতে হয় 25কে, তাহলে সিম্পল তুমি এটা কাটাকাটি করো,
তাহলে 100 কত ইন্টু 100 করে দাও, 25 3 75, 100/3 মানে হচ্ছে তোমার অ্যান্সার, মানে 100/3% আমাকে কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, একটা জেলার জনসংখ্যা প্রথম বছর 4% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর 5% বৃদ্ধি পায়। যদি জেলাটির বর্তমান জনসংখ্যা 4000 কত, এটা কত 4,94,000 হয়, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? দেখো এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, ক্লার্কশিপ আসার কিন্তু খুব একটা চান্স আছে। তোমাকে বলে যে বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে, প্রিভিয়াস জিজ্ঞেস করেছে, মানে আগে কত ছিল জিজ্ঞেস করেছে। দেখো এখানে তোমরা অনেকভাবে করতে পারো। বেশিরভাগ জন কিভাবে করায়, তোমাকে বলবে যে তোমার এখন যেটা আছো সেখান থেকে তুমি উল্টে চলে যাও। আমি বলবো না না না, উল্টে যেও না, উল্টে যেতে ভুল অনেক হয়। কখন লবটাকে হরে বানাতে হবে, হরটাকে লবে বানাতে হবে, কখন 5% কমাচ্ছি কখন আমাকে 5% বাড়িয়ে দিতে হবে, অনেক গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। তাই তুমি এখান থেকে ডাইরেক্ট এভাবে করতে পারো যে ধরো এক্স ধরেছিলাম, প্রথমে ছিল, তারপরে 4% বেড়েছে। 4% বাড়া মানে কি? 4% বাড়া মানে হচ্ছে 4% বাড়া মানে কত, 100 থেকে 104 হওয়া, হ্যাঁ কি না? মানে এখন হয়েছে 104/100, মানে 100 ছিল বেড়ে 104 হয়েছে, ভালো কথা। তারপরে কি বলেছে, তারপরে বলেছে 5% কমেছে। 5% কমা মানে কি, 100 থেকে 95 হওয়া, মানে যদি আগে 100 ছিল এখন হচ্ছে তোমার 95। তাহলে এখন এইগুলো সবগুলো হয়ে এখন হচ্ছে তোমার 4,94,000 হয়েছে। এবার এখান থেকে তুমি এক্স এর মান ডাইরেক্ট বার করতে পারবে। কি হবে, 4 9 4 1 2 3, এর সঙ্গে এই নিচের গুলো উপরে চলে যাবে, একটা শূন্য আবার একটা শূন্য, নিচে কত চলে আসবে, 104 ইন্টু 95, হ্যাঁ কি না? এবার তুই যদি এটা কাটাকাটি করো, যদি এটা তুমি কাটাকাটি করো, তাহলে তুমি দেখো একটাও কাটছে না, শূন্য একটাও কাটছে না। এবার তুমি দেখো ডাইরেক্ট কাটাকাটি করো, 5 দিয়ে 5 19 95, আর এটা কত হচ্ছে 5 19 5 20 ঠিক আছে। এবার যদি 104 কে কাটো, দেখো তুমি উত্তরগুলো দেখো, উত্তরগুলোতে তোমার কিন্তু একটাতেও কি নাই, ভগ্নাংশ নাই, মানে তোমার অঙ্কটা পুরোটা কেটে যাচ্ছে, অঙ্কটা পুরোটা কাটাকাটি হচ্ছে। তাহলে তুমি ডাইরেক্ট 19 কে এটা দিয়ে ট্রাই করতে পারো। কিন্তু আমি বলবো তুমি যদি এত বড় কঠিন করে করতে যাও, তোমার কিন্তু পরীক্ষাতে অনেক অসুবিধা হবে। তাই আমি যেটা বলছি সিম্পল ভাবে সেটা করো। দেখো এখানের ক্যালকুলেশনটা তুমি এভাবেও করতে পারো। দেখো তুমি 104/95 নিচে ছিল, রেখে দাও। দেখো 104 ইন্টু 95 ছিল, আমি সিম্পল রেখে দিলাম। এবার আমি একটা কথা বলছি শোনো, এখানে তুমি না ডিজিটাল সাম অ্যাপ্লাই করো। ডিজিটাল সাম কেন অ্যাপ্লাই করতে বলছি, কারণ সবার ইউনিট ডিজিট গুলো সমান, ডিভিজিবিলিটি চেক করার কোনো মানে হয় না, ঠিক আছে? তাহলে তুমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করো। ডিজিটাল সাম কি করে অ্যাপ্লাই করবে, ডিজিটাল সাম অ্যাপ্লাই করার প্রথম নিয়ম হচ্ছে নিচেতে 3 বা 3-এর কোনো গুণিতক রাখা যাবে না। এবার আমি ওটাকে চেক করবো। দেখো 104 আর 95 কোনোটাকে 3 দিয়ে ভাগ যায়, 104 তো যাবে না, কারণ 4 আগে 5 যায় না, আর 95 9 আর 5 14, 4 আগে 5 যাবে না, মানে নিচেরটা কোনোদিন 3 দিয়ে ভাগ যাবে না, মানে আমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবো যদি আমি পারি। তাহলে দেখো এর ডিজিটাল সাম কত হচ্ছে, 104 এর দেখো 4 আগে 5 ডিজিটাল সাম 5, আর এটা 9 5 14, 4 আগে 5, এর ডিজিটাল সাম হয়ে গেল 5। তাহলে 5 5 25, 25 আর 25 এ যদি 5 আর 2 যোগ করি, 5 আর 2 7, মানে নিচের ডিজিটাল সাম বেরোলো তোমার ওভারঅল কি 7। তুমি একটা কথা জানো, যদি পুরো একটা বড় ক্যালকুলেশন তোমাকে সলভ করতে হয়, তাহলে নিচের ডিজিটাল সামটাকে সবসময় কত করতে হয়, 1 করতে হয়। যদি 7 থাকে তাহলে আমাকে এমন কি দিয়ে গুণ করবো যেটা মান বেরোবে, গুণ করে যে গুণফলটা বেরোবে সেটা ডিজিটাল সাম 1 হবে। দেখো 7 কে যদি তুমি 2 দিয়ে 14 হবে না, 7 3 21 হবে না, 7 4 28, যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে, 7 4 28, 28 এর 8 আর 2 এর ডিজিটাল সাম কত, 8 আর 2 এর 10, 10 এর ডিজিটাল সাম কত, 1, বুঝতে পারছো? তাহলে আমি একে যদি 4 দিয়ে গুণ করি, আমার নিচের ডিজিটাল সাম 1 হয়ে যাচ্ছে, তাই নিচে আমার নিয়ে কোনো টেনশন নাই। তাহলে আমি সিম্পল 1 দিয়ে উপরেও গুণ করে দেবো, 4 দিয়ে গুণ করছিলাম, উপরেও 4 দিয়ে গুণ করে দেবো, হ্যাঁ কি না? উপরেও 4 দিয়ে গুণ করে দেবো, উপরেও তো আমি উপরেও আমি 4 দিয়ে গুণ করে দেবো। আরে বাবা, উপরে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই, এবারে দেখো উপরটা ডিজিটাল সাম বার করবো। দেখো এর ডিজিটাল সাম 4 এর তো 4ই হয়, 100 1 হবে, এর 100 1 হবে, এটার কত হবে দেখো। দেখো 9 প্রথমেই কেটে দেবো, কারণ 9 লেখা থাকা মানে যা ডিজিটাল সামে 0 লেখা থাকা মানে তাই। দেখো এটা 4 আর 4 8, ঠিক আছে। এবার 8 ইন্টু 1 8, 8 ইন্টু 1 8, 8 4 32, 32 এর কত হচ্ছে 3 আর 2 5, তাহলে উপরটার কত ডিজিটাল সাম হলো 5। এবারে আমি ডিজিটাল সাম চেক করবো, তলায় যেহেতু 1 আছে তাহলে 5/1 মানে 5, ওই জন্যই নিচেটাকে সবসময় 1 করতে হয়, যাতে পরে গিয়ে কোনো প্রবলেম না হয়। তাহলে আমি এটা যদি করি, তো 5 5 7 4 11, 11 আর 5 16, 16 6 আর 7 হচ্ছে না, এটা দেখো 5 ডাইরেক্ট চলে আসছে, এটার 5 আর 2 5 আর 5 10 আর 2 12, 2 আর 3 হচ্ছে না, এটা 6 তো হচ্ছে না। তাহলে তুমি বুঝতে পারলে কিরকম করে বাইপাস করে টুক করে গিয়ে অ্যান্সারে চলে গেলে, বুঝতে পারলে? এটাই হচ্ছে তোমার বাইপাস ট্রিক্স। তুমি দেখো এই অঙ্কটাকে এইভাবে লিখে করলে, তো আমি কিন্তু এই অঙ্কগুলো লিখে করি না। দেখো আমি আরেকভাবে করি, দেখো 4% যদি বাড়ে প্রথমবার, মানে 100 থেকে 104 হয়ে যায়, আমি এরকম করি 100 থেকে 104 হয়ে যায়, হ্যাঁ কি না? তারপরে 5% দ্বিতীয় বছর কমেছে, 5% যদি কমে তার মানে 100 থেকে হয়েছে 95, হ্যাঁ কি না? কি গো 100 থেকে 95 হয়েছে, মানে আগে যদি 100 ইন্টু 100 জন লোক ছিল, এখন গিয়ে হয়েছে সেটা 104 ইন্টু 95 জন লোক।
আমার গুণ করার কিন্তু দরকার নাই, আমি গুণটা কিন্তু করবো না, আমি শুধু এইভাবে ফেলে রেখে দেবো। তাহলে এখন হওয়ার কথা ছিল 104 × 95, কিন্তু এখন বলেছে বর্তমান জনসংখ্যা 494,000, মানে এটার মান বলেছে তোমার 494,000। তাহলে এটার মান যদি তোমাকে বলে দেয় তাহলে এটার মান তুমি ইজিলি বার করতে পারবে। কি করে? দেখো, যদি তুমি বলো 104 × 95 এর মান এটা, তাহলে একের মান কত, বাই এটা হয়ে যাবে 104 × 95। ঠিক আছে, এবার তুমি বলো এটার মান তোমাকে বার করতে হবে, তাহলে 100 × 100 এর মান কত, এটাকে সিম্পল উপরে গুণ করে দেবো 100 × 100। তুমি এখান থেকে ডাইরেক্ট তুমি কাটাকাটি করে তুমি অ্যান্সার কিন্তু আনতে পারবে 5 লাখ বা 10 লাখ। ঠিক আছে, এটা বুঝলে। কিন্তু আমি একটা কথা বলবো, তুমি এতক্ষণ ধরে না শুধু বোকা হচ্ছ। কেন? পরীক্ষাতে কি অঙ্কটা এইভাবে সত্যি করেই তোমরা করবে না। তুমি একটা নর্মাল কথা চিন্তা করো, কমন সেন্স লাগাও। দেখো, জনসংখ্যা প্রথম বছর 4% বেড়েছে, পরের বছর 4%, 5% কমেছে। তুমি দেখো খুব একটা কি বাড়ছে? বাড়ছে না, কমছে। একবার 4% বেড়েছে, একবার 5% কমেছে, মানে ওভারঅলটা কমবে। ওভারঅলটা তো কমবে, কারণ একবার 4 একবার 5 বেড়েছে, মানে কি ওভারঅলটা কমবে। কিন্তু খুব বেশি কমবে না, খুব কম কমবে, খুবই কম। মানে একদম 4,94,000 থেকে একটুই বেশি ছিল। মানে প্রায় তুমি বলতে পারো, দেখো 4,94,000 থেকে 4,75,000 তো কোনোদিনই হবে না, কারণ 4,75,000 ছিল, তারপরে আবার গিয়ে কমছে। তাহলে 4,75,000 কমে কি 4,94,000 হতে পারে? হবে না। দেখো 5 লাখ কিন্তু তুমি একদম সব থেকে এক্সপেক্টেড অ্যান্সার হতে পারে, কারণ কি 5 লাখ থেকে একটু কমালেই 4,94,000। ঠিক আছে, এখানে কথা হচ্ছে 5,25,000। দেখো 525 আর 500 খুব কাছাকাছি, কিন্তু 5 লাখ আর 5,25,000 কিন্তু খুব কাছাকাছি না। বুঝতে পারছো? তাই তুমি এটাও হবে না, এটাও তুমি অনেকটা বেড়ে, আর 6 লাখ তো অনেক বেশি হচ্ছে। তাহলে তুমি অঙ্কটা দেখেই বলতে পারতে, না করেই বলতে পারতে যে 5 লাখ থেকেই একমাত্র একটু কমে হতে পারে 4,94,000। বুঝতে পারছো? কারণ একবার বলছে 4% বেড়েছে, দ্বিতীয় বছর বলছে 5% কমেছে, মানে ওভারঅলটা কমেছে। আগে যতটাই ছিল তার ওভারঅল এখন এসে একটু কম হয়েছে, কিন্তু বিরাট কিছু কমে যায় না। মানে আগে এর কাছাকাছি কোন একটা সংখ্যা কিন্তু ছিল। তো এই ছিল আজ তোমাদের শতাংশের পুরো ক্লাস। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও নিজের বন্ধুদের মাধ্যমে। আর এইরকমই প্রতিটা টপিক ওয়াইজ কোশ্চেন যদি ক্লার্কশিপ আর পঞ্চায়েত মিলিয়ে তোমরা করতে চাও, তাহলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। আর অপেক্ষা করো নেক্সট ক্লাসের জন্য। নেক্সট ক্লাস কিন্তু আনবে প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকো, কানেক্টেড থেকো, টিউন থেকো। থ্যাংক ইউ।